5ই আগস্ট আমার ছেলের বুকটা স্বৈরাচার সরকারের হাসিনার পুলিশ নির্মমভাবে আমার ছেলের বুকটা ঝাঁঝা করে দিয়েছে। আমার পরিবারে একমাত্র অবলম্বন এই আমার ছেলে। আমি আছি বয়স্ক মানুষ, আমি কাজ করতে পারি না। আমার সংসারের 2 ছেলে 1 মেয়ে, বড় ছেলে শহীদ হয়ে গেছে। ছাত্রলীগের একটা গুলি ওর মাথায় এসে লাগে, তো তখনই পড়ে যায় রাস্তার উপর। এরপরে বেশি সময় নেয় নাই, অল্প কয়েকটা কথা বলছে। ওর আশেপাশে যারা ছিল আন্দোলনরত শিক্ষার্থী, তো তাদেরকে ও বলতেছে যে আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, আমার বাসা রায়নগর, অর্থাৎ আমাদের গ্রামের নাম রায়নগর। বলতেছে আমার ফোন এবং আমার লাশটা আমার আম্মুর কাছে পৌঁছায় দেবেন। তো আমার ভাইকে এক হিসাবে গুম করা হয়েছে। আমার ভাইয়ের আমি এখন পর্যন্ত কবর কোনটা এটাও জানি না। আমার ভাইকে বেয়ারিশভাবে দাফন করা হয়েছে। তো আমাদেরকে 6টা কবর দেখানো হয়েছে, এটার মধ্যে বলে আমার ভাইয়ের লাশ আছে। আমার ভাইটা দেশের জন্য শহীদ হয়েছে। আমার ভাইটার লাশটা যদি আমি দেখতে পারতাম, ছুঁইতে পারতাম, আজকে কবর কোনটা এটাও জানি না। আমি কি আমার ভাইয়ের বিচার পাবো না এই বাংলার মাটিতে? সবাই অনেক শহীদ ভাইয়ের ঘটনা আমরা জানি, কিন্তু আমার ভাইয়ের ঘটনাটা অনেকেই জানেন না। অজানা কথা, কিছু অজানা জিনিস অনেকেই জানেন না আমার ভাইয়ের সাথে কি হয়েছে। তো আমার ভাই মোহাম্মদ সোহেল রানা 18 জুলাই বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার পর, আমি সংক্ষেপে বলতেছি, তো বের হওয়ার পর আমরা কোনো খোঁজ পাইনি তার। তো ওই 18 জুলাই উনি দুপুরবেলা আর কি স্বৈরাচার সরকার নিয়ে কয়েকটা ভিডিও আপলোড করছে ওনার ফেসবুক পেজে। তো আপলোড করার পরে উনি সন্ধ্যার সময় বের হয়েছে বাসার থেকে। তো বের হওয়ার পর 10টা বাজে গেছে, আমরা সবাই বাসায় এসে পড়ছি, উনি বাসায় আসে না, ওনার ফোন বন্ধ ছিল। তো এক পর্যায়ে আমরা অনেক খোঁজাখুঁজি করছি। তো তারপরের দিন পরে সারা রাত আর আসে নাই। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি। তার 2 দিন পর আমরা ঢাকা মেডিকেল গেছি, মর্গে খোঁজাখুঁজি করছি, শেখ হাসিনা বাণী ইউনিটে গেছি, ওখানেও খোঁজাখুঁজি করছি, সব জায়গায় খুঁজছি, বাট আমার ভাইকে আমি পাই নাই। তো আপনার 1 মাস 34 দিন পর, বুঝেন, 1 মাস 34 দিন পর 21শে আগস্ট হঠাৎ একটা ফোন আসলো আমাদের ফোনে যে ভাই আপনার ভাইকে, ভাইয়ের একটা ছবি ঢাকা মেডিকেলে ফোনের ভেতরে দেখছি, ছবি ফোনের ভেতরে দেখছে একজনের ফোনে, তাও 1 মাস 34 দিন পর। তো আমরা ওই রাতে ঢাকা মেডিকেল গেলাম। ঢাকা মেডিকেল যাওয়ার পরে ওই ছবিটা সংগ্রহ যখন করছি, দেখি আমার ভাই। তো আমার ভাইকে এক হিসাবে গুম করা হয়েছে। আমার ভাইয়ের আমি এখন পর্যন্ত কবর কোনটা এটাও জানি না। আমার ভাইকে বেয়ারিশভাবে দাফন করা হয়েছে। তো শাহবাগ থানায় জিটি ছিল, অজ্ঞাত 28, জিটি নাম্বার 1359। আমার ভাইয়ের ঘটনা কেউ জানেন? আজ পর্যন্ত জানেন নাই। তো আমার ভাই, জিটিটা ছিল অজ্ঞাত 28, জিটি নাম্বার 1359। আমার ভাইয়ের লাশটা আপনার 5 দিন রাখা হয়েছে ঢাকা মেডিকেল। আর আমার ভাই ওই 18 তারিখ রাতেই যখন বের হয়েছে, ওই দিনেই আপনার যাত্রাবাড়ি কাজলা মহাসড়কে টর্চার করে গুলি করছে। গুলি করার পর নাকি সার্টিফিকেটে লেখা ছিল ছাত্ররা নিয়ে গেছে, কিন্তু আসলে ছাত্ররা নেয় নাই, পুলিশ নিয়ে গেছে আমার ভাইকে। আর আমার ভাইয়ের লাশ ঢাকা মেডিকেলও নেয় নাই, নিলে তো আমরা পাইতাম। ঢাকা মেডিকেলে মাত্র 5 দিন রাখছে। 5 দিন একটা লাশ কিভাবে রাখে? 5 দিন পর বেয়ারিশভাবে আঞ্জুমানকে দিছে 23শে জুলাই, 24শে জুলাই আঞ্জুমান থেকে দাফন করে ফেলছে। আজও আমার ভাইয়ের কবর কোনটা আমি জানি না। আপনারা এখন পর্যন্ত বুদ্ধিজীবী কবরস্থানে কেউ গেছেন, দেখছেন? আমার ওখানে কবরস্থানে যারা থাকে ওনারা বলছে যে 24শে জুলাই আঞ্জুমান থেকে 5 থেকে 6টা গুলিবিদ্ধ লাশ ওখানে নিয়ে কবর দেওয়া হয়েছে। তো আমাদেরকে 6টা কবর দেখানো হয়েছে, এটার মধ্যে বলে আমার ভাইয়ের লাশ আছে, মানে এটার ভেতরে যে কোনো একটা কবর আমার ভাইয়ের। আপনারা বাসায় যান, মিলাদ পড়ায় দেন, এগুলা কি মানা যায়? আমার ভাইটা দেশের জন্য শহীদ হয়েছে। আমার ভাইটার লাশটা যদি আমি দেখতে পারতাম, ছুঁইতে পারতাম, আজকে কবর কোনটা এটাও জানি না। আমার ভাইটার জন্য সবাই দোয়া করেন। আর যে সকল ভাইরা শহীদ হয়েছে তাদের জন্য সবাই দোয়া করেন। সবাইকে আল্লাহ তাআলা জানি জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সবাই দোয়া করেন। আর আমার ভাইটার কবর কোনটা এটা আজও আমি জানলাম না। আর আমার ভাইয়ের হত্যার পিছে, এই শহীদ ভাইদের হত্যার পিছে যারা আছে তারা এখনো ওপেনে ঘুরে বেড়াচ্ছে, ওপেনে ঘুরে বেড়াচ্ছে, চলাফেরা করছে। তাদেরকে ধরেন, এই বাংলার মাটিতে নিয়ে আসেন, নিয়ে আসা কি বলবো ভাই, বলার ভাষা নাই। ওরা মানুষ না ভাই, জানোয়ার বললো জানোয়ারকেও ভুল করা হবে, জানোয়ারকেও অসম্মান করা হবে।
এখনো পর্যন্ত আমার ভাইয়ের কবরটা খুঁজে পাইলাম না আমরা। বলেন ভাই, আমার মা বাবা ভাই বোন সবাই পাগলের মতো হয়ে গেছে, আমি তাদের আকার কিভাবে সামলাবো ভাই বলেন? আজ পর্যন্ত কেউ আমাদের পাশে আসে নাই। তো এখানে মাহবুব ভাই আছে একজন, ওনার মাধ্যমে আজ আমি এখানে আসছি। ওনার ঋণ আমি কখনো ভুলতে পারবো না। আমাদের পাশে এখন পর্যন্ত কেউ আসে নাই। আমার ভাইকে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে। আজকে আমার ভাইয়ের কবর কোনটা এইটাও আমি জানি না। আমি কি আমার ভাইয়ের বিচার পাবো না এই বাংলার মাটিতে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পরিচয়টা না দিলে নয়। আমার বাসা ডেমরা মাতুয়াইল পাড়াডগায় মধুবাগ, শামসুল হকের সংলগ্ন। আমার ছেলে মিরাজ হোসেন লক্ষ্মীবাজার সরদ্দি কলেজ থেকে বিএ পাশ করে গেছেন। আমি পেশাগত একটা ড্রাইভার। আমার ছেলে, এই ফুটেজটা দেখতে পাচ্ছেন 4 তারিখের ফুটেজ। এটা 4 তারিখের ফুটেজ। তার মাথায় যে বাধা, এইটা হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট আমার ছেলের বুকটা স্বৈরাচার সরকারের হাসিনার পুলিশ নির্মমভাবে আমার ছেলের বুকটা ঝাঁঝা করে দিয়েছে। আমার পরিবারে একমাত্র অবলম্বন এই আমার ছেলে। আমি আজ বয়স্ক মানুষ, আমি কাজ করতে পারি না। আমার সংসারের 2 ছেলে 1 মেয়ে, বড় ছেলে শহীদ হয়ে গেছে। 3য় ছেলে দেখেন পাখির মতন গুলি করে লাশগুলো ফেলে দিয়েছে যাত্রাবাড়ি মেন গেটে, মেন থানার সামনে। এই ফুটেজটা দেখতে পাচ্ছেন আমার ছেলের লাশ। তাই আমি আপনাদের মাধ্যমে, যারা এখানে আমাকে অতিথি করে আমাকে শহীদের বাবা হিসেবে সম্মান করছেন, আমি আপনাদের সবার কাছে আমার এই ছেলের বিচার চাই। রাষ্ট্র যাতে তাদের শহীদের মর্যাদা দেয়, রাষ্ট্র যাতে তাদের সম্মানীয় মর্যাদা দেয়। এই একটা শহীদের বাবা, আমি বলতে পারবো বাবা তোমাকে নিয়ে আমি জায়গায় জায়গায় গেছি, তোমার নামটা যাতে শহীদের মর্যাদা থাকে, শহীদের মর্যাদা থাকে। আমার ছেলের জন্য সবাই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অধ্যয়নরত। আমার ভাই মোহাম্মদ ফরহাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র ছিল। গত 4 আগস্ট মাগুরা শহরে আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় যেই দিন সবথেকে বড় আকার ধারণ করছিল শহরে, সেই দিনও আন্দোলনে গেছে, কিন্তু বাসায় জানায় নাই। পরে আন্দোলন ওইখানে যখন অবস্থা যখন গুরুতর হলো, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেল, তো বাসায় চলে আসলো। 4 আগস্ট মাগুরা শহরে যেই দিন এই ঘটনা ঘটলো, সকালবেলায় আমরা পরিবারের সকলে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আলোচনা যখন শেষ হলো, তখন ও আমাকে বলতেছে, ভাই চলেন শহীদ হয়ে আসি। এরপরেও মাগুরায় গেছে, জোহরের নামাজ আদায় করছে। আল্লাহ তাআলা বোধহয় ওকে আগেই ইঙ্গিত দিয়ে দিছিলেন। ফরজ নামাজ শেষেও নফল নামাজ আদায় করছে, বেশ সময় নিয়ে আদায় করছে। এরপর দীর্ঘ মোনাজাত করছে। এরপর মিছিলে শরিক হয়ে যখন শহরের পান্নান্দোয়ালি ব্রিজ পার হবে, তখন গোলাগুলি হচ্ছিল। ছাত্রলীগের একটা গুলি ওর মাথায় এসে লাগে, তো তখনই পড়ে যায় রাস্তার উপর। এরপরে বেশি সময় নেয় নাই, অল্প কয়েকটা কথা বলছে। ওর আশেপাশে যারা ছিল আন্দোলনরত শিক্ষার্থী, তো তাদেরকে ও বলতেছে যে আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, আমার বাসা রায়নগর, অর্থাৎ আমাদের গ্রামের নাম রায়নগর। বলতেছে আমার ফোন এবং আমার লাশটা আমার আম্মুর কাছে পৌঁছায় দেবেন। এরপরে নিজেই কালেমা পড়ছে, আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। হসপিটালে নেওয়া হয়েছিল, তো ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করছেন। তো আমরা
বাসায় নিয়ে গেছি, গোরস্থানে দাফন করছি। আমি ওর বড় ভাই, সব ক্ষেত্রে আমি ওর অনুসরণীয় হওয়ার কথা ছিল, কিন্তু ও আমার অনুসরণীয় হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মহৎ গুণগুলোর মধ্যে একটা ছিলেন যে প্রত্যেক সাহাবী মনে করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের আখলাক এত সুন্দর করছিলেন যে আমার খালা, আমার চাচাতো বোন, চাচাতো ভাই, তার ওয়াইফ, এনাদের প্রত্যেকেরই ছেলে আছে, 8-9 বছর বয়সী এরকম ছেলে আছে। প্রত্যেকেই মনে করতেন ফরহাদ আমার ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা ওকে এরকম সিফত দিয়েছিলেন। আল্লাহ তাআলা ওকে শহীদ হিসাবে কবুল করুন, এবং এই আন্দোলনে যারা ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সবাইকে শহীদ মর্তবা দান করুন। এবং আমরা যারা দিলের মধ্যে শহীদি তামান্না নিয়ে রাখি, আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।